ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের 28 সেকেন্ডের একটা ক্লিপিংস, আর এই 28 সেকেন্ডের ক্লিপিংসটা ভাইরাল হতেই একটা দুস্থ পরিবারের দায়িত্ব নিতে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এগিয়ে চলে এলেন। আর অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে কি বাক্য প্রয়োগ করলে ফেসবুক লাইভে এই দুস্থ পরিবারটার দায়িত্ব সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার আগ বাড়িয়ে নিতে চলে আসবে, আর ঠিক তেমনটাই হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই ফুটপাতের দুস্থ পরিবারটাকে নিয়ে গতকাল ঘোষণা করেছিলেন যে তিনি পরিবারটির দায়িত্ব নেবেন, আর কাল বিলম্ব না করে এই ঘোষণার পরেই একেবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই পরিবারটিকে ডেকে পাঠালেন এবং দায়িত্ব গ্রহণ করার ঘোষণা করলেন। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আরো কিছু জানাবো, সাথে সাথে আজকের এপিসোডে আমি আপনাদেরকে শোনাবো কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 20 জন এনসিপিআই সাংসদকে আক্রমণ করলেন। কেন 20 জন এনসিপিআই সাংসদ তৃণমূল কংগ্রেসের দলত্যাগী, এমনিতেই তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন যে কোনো মুহূর্তেই লাগু হতো, কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট তাদের প্রত্যেকজনকে নামে নামে ইতিমধ্যেই নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে। আর তাদের যে সাংসদ পদ রয়েছে সেই সাংসদ পদটি যাওয়া শুধুমাত্র আর 2 থেকে 3 মাসের অপেক্ষা, এমনটাই মনে করছেন অনেক রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ যারা আইন কানুন নিয়ে ঘাটাঘাটি করে। এ সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই, এবং এই এনসিপিআই সাংসদ সায়নী ঘোষকে কিভাবে সিপিএম এর দীপশিতা কাঠগোড়ায় তুলেছে, আক্রমণ করেছে, সেই বিষয়েও আমি আপনাদেরকে দেখাবো। রুদ্রনীল ঘোষ ফুটপাতের ওই পরিবারটিকে নিয়ে কি বলেছেন সেই বিষয়েও আলোচনা করব, এবং আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বন্ধ। হ্যাঁ, এমনটাই চিত্র উঠে এসেছে মালদা থেকে। আর মালদাতে বেশ কিছু মহিলা অভিযোগ করেছেন যে সেখানে তাদের দ্বারা আয়োজিত দুর্গাপুজোকে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর, এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদি দুর্গাপুজো করা হয় তাহলে বাড়িতে বাড়িতে গিয়ে দেখে নেওয়া হবে। সমস্ত কিছু বিষয় থাকবে আজকের এই এপিসোডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কিউআর কোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক আজকের এপিসোড। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন বেঙ্গল পালস উইথ দীপ। প্রথমেই আমরা আলোচনা করব সেই দুস্থ পরিবারটাকে নিয়ে পার্ক স্ট্রিটের, কারণ গত 3 দিন ধরে ওই পরিবারটি কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য রাজনীতির। বহু মানুষ সেখানে পৌঁছাচ্ছেন এবং পরিবারটিকে সমর্থন করার কথা জানাচ্ছেন, কিন্তু সব থেকে বড় মাস্টার স্ট্রোক সেটা কি খেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ঠিকমতো বেরোতে পর্যন্ত পারছেন না। এর সমস্ত কিছু যখন দেখা যাচ্ছে তখন বাড়ি থেকে না বেরিয়েই মাত্র 28 সেকেন্ডের একটি ফেসবুক লাইভে ঘোষণা, আর তারপরেই পশ্চিমবঙ্গের প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এন্ট্রি, এবং সেই পরিবারটিকে আগামী দিনে যাতে সুরক্ষিতভাবে থাকতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এর সমস্ত কিছু ঘটলো গতকাল। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে কেন এই ঘটনাটার জন্য রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার ভেসে আসছে। তার কারণ পরিবারটির দায়িত্ব নেওয়ার প্রথম কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভ থেকে। দেখুন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। এই বিষয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাড়িতে বসে রাজনীতিটা খেললেন। অনেকেই বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত জানতেন যে আমি যদি এই ধরনের পরিবারটিকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলি, সেই পরিবারটি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল পার্ক স্ট্রিটে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের দ্বারা, সেই পরিবারটির দায়িত্ব নেওয়ার কথা বলতেই নড়ে চড়ে বসলো পশ্চিমবঙ্গের প্রশাসন। আর শুধু নড়ে চড়ে বসাই নয়, স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরের থেকে এই পরিবারটির সঙ্গে যোগাযোগ করে পরিবারটিকে একেবারে মুখ্যমন্ত্রীর দরবারে পেশ করানো হয়। মুখ্যমন্ত্রী স্বয়ং বাচ্চাটিকে আদর করেন, মুখ্যমন্ত্রী স্বয়ং পরিবারটির সঙ্গে দেখা করেন, তাদেরকে কথা দেন যে তাদের আগামী দিনের বাড়ির ব্যবস্থা করবেন, আগামী দিনে থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই কিভাবে তড়িঘড়ি করে সেই পরিবারটিকে নিজেদের কাছে ডেকে পাঠালেন এবং সেই পরিবারটিকে স্নেহ দিচ্ছেন। অত্যন্ত ভালো বিষয়, যেই স্নেহ দিয়ে থাকুক, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট্ট ঘোষণার জন্য আজকে পশ্চিমবঙ্গের সরকার এই পরিবারটার কাছে পৌঁছে গিয়ে পরিবারটাকে দেখাশোনার কথা বলছেন, এটাই তো একটা বাঙালি হয়ে পরিবারটির সব থেকে বড় জয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলতে পারেন নির্বাচনে সকলে হেরে গিয়েছেন, কিন্তু তার একটা 28 সেকেন্ডের যে ঘোষণা, সেই ঘোষণাটাই যদি একটা গোটা পরিবারের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারে নিতে পারে, তাহলে
এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক হার নয়, রাজনৈতিক জিতই রয়েছে, এমনটাই মনে করছেন অনেকে। এবার আমি আপনাদেরকে শোনাবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন এই সীতা দেবী দেখা করেছিলেন তার কার্যালয়ে, এবং দেখা করার পরে যখন তিনি আশ্বাস পেয়েছেন, তখন সেই প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কি উক্তি করেছেন, এবং এই বিষয়টাতে যে সীতা দেবী আদতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করছেন সেটাও তিনি বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্করে সীতা দেবী পড়বেন না সেটাও তিনি ঘোষণা করেছেন। দেখুন, দেখলেন তো সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। দেখুন, আমি বা আমাদের মতো সাধারণ মানুষ অত্যন্ত খুশি যেভাবে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি এই পরিবারটিকে তাদের কাছে ডেকে পাঠিয়েছেন এবং এই পরিবারটির দায়িত্ব নিয়েছেন, খুব ভালো হয়েছে। কিন্তু আপনারা বা আপনাদের মতো অনেক মানুষই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফেসবুক লাইভে ওই কথাটা ঘোষণা না করতেন তাহলে কি রাজ্য সরকার এই পরিবারটির কাছে পৌঁছাতো? কারণ এই ঘটনাটা আজকে প্রায় 2-3 দিন হয়ে গিয়েছে। এই ঘটনাটাতে অনেকেই সেই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু ওই ফুটপাতে একমাত্র তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ছাড়া এবং ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ওই পরিবারটির পাশে দাঁড়ানোর কথা কিন্তু কেউ ঘোষণা করেননি। রাজ্যের মাননীয়া মন্ত্রী অগ্নিমিত্রা দেবী, যার জন্যই সমস্ত বিতর্কের বাড়বাড়ন্ত হয়েছিল, সেই অগ্নিমিত্রা দেবীও পর্যন্ত বলেননি যে সেই পরিবারটির কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করছি। তাই অনেকেই রাজনৈতিক মহলে, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, যারা রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অন্দরে অন্দরে বেশ কিছুদিন ধরে ফলো করে এসেছেন, যারা শুভেন্দু অধিকারী মহাশয়কে চিনে থাকেন রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে, তারা সকলেই বলছেন যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণাতেই কাজ হয়ে গিয়েছে, এবং এই ঘটনায় যদি তৃণমূল কংগ্রেস এন্ট্রি করে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই পরিবারটির সঙ্গে থাকতে চায় বা ওই পরিবারটিকে থাকার ব্যবস্থা করে দেন, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অনেকটা মাইলেজ পেয়ে যাবেন। আর এটাই সম্ভবত ভারতীয় জনতা পার্টি চায়নি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও একটি রাজনৈতিক চাল করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের যে রাজনৈতিক মাইলেজের একটা হাতিয়ার, সেটাও তিনি এই পরিবারটির দায়িত্ব নিয়ে তড়িঘড়ি নষ্ট করার চেষ্টা করলেন, এমনটাই বলছেন বিজ্ঞজনেরা। কারণ রাজ্য সরকারের যদি ওই পরিবারটির প্রতি এতটাই চিন্তা থাকতো তাহলে এতটা দেরি কেন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই কেন হলো, এই বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠছেই। আর ওই পরিবারটি পৌঁছে গিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই দাবি করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু একটা পরিবার যে কিছুই বোঝে না, কিছুই জানে না, শুধুমাত্র ফুটপাতে থেকে আসছে 50 বছর ধরে, সে একেবারে নিজে নিজেই কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেন? তার মধ্যে এতটা সাহস কি থাকতে পারে? কিভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি পৌঁছালেন সেটা ইতিমধ্যেই সকলে বুঝতে পারছেন। আর কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই পৌঁছে গেলেন, এটা নিয়েও কিন্তু সকলেই সন্দেহ প্রকাশ করছেন। তবুও শেষে একটাই কথা বলবো যে শেষ ভালো তো সব ভালো। এই পরিবারটির এবং এই বাচ্চাটির এবং এই বাচ্চার মতো যত ফুটপাতে বাচ্চা থাকে সকলেরই যাতে ভালো হয়, এবং পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে তো সত্যি গর্বের সঙ্গে বলতে হয় যে এমন ধরনেরই সরকার আমরা পশ্চিমবঙ্গের মাটিতে চাই, যারা ফুটপাতে থাকা সকলেরই খেয়াল রাখবে। অন্যদিকে এই ঘটনাটি নিয়ে রাজ্যের আরো এক বিজেপির বিধায়ক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি অগ্নিমিত্রা পালের যে রূঢ় ব্যবহারটি নিয়েছে সেই রূঢ় ব্যবহারটির একটু মিষ্টি ভাষায় প্রতিবাদ করেছেন, সাথে সাথে বিগত সরকারদেরকেও সমালোচনা করেছেন যে কেন মানুষকে রাস্তায় থাকতে হচ্ছে। আমি শোনাবো সেই ব্যক্তিটির বক্তব্য। তিনি আর কেউ নন, রুদ্রনীল ঘোষ, যিনি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের বিধানসভার বিধায়ক রয়েছেন। অগ্নিমিত্রা পাল দেবী একটুখানি একই কথাই একটু যদি নরমভাবে বোঝাতেন, বাকি সবাই বুঝতে সুবিধা হতো। দেখুন, ফুটপাত কিসের জায়গা, অতটা দুধ একা কোন বাচ্চা খাবে এ আমরা কেউই জানি না। বা তারপর এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তৃণমূল বলুন বা সিপিএম বলুন, তারা যেভাবে সরকার চালিয়ে মানুষকে বাড়িঘর না দিয়ে রাস্তায় এনে ফেলেছেন, তারাই যাচ্ছেন ছুটে, তাতে পরিষ্কার এই ঘটনাটার যা সত্যতা সেটাকে নাটকে পর্যবসিত করছেন সিপিএম এবং তৃণমূল। তাদের বলবো যে এই অভাব, এই যন্ত্রণা তো আপনারা তৈরি করেছেন। যদি কোনো মানুষ ফুটপাতে থাকেন তিনি তো আনন্দে থাকেন না। আবার এটাও তো ঘটনা যে পরিষ্কার ফুটপাতটা মানুষ থাকবার তো জায়গা নয়, তাদের জন্য বিকল্প বন্দোবস্ত নিশ্চয়ই সরকার ভাবছে এবং সেটা হবে।
শুনলেন আপনারা বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষের বক্তব্য। মাননীয় রুদ্রনীল ঘোষবাবু অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে যেটা বললেন সেটাকে আমি সমর্থন করি। অগ্নিমিত্রা দেবী এতটা রূঢ়ভাবে যদি না বলতেন, এই বিষয়টা এইভাবে কেওয়াসের সৃষ্টি হতো না। আমি নিশ্চিত অগ্নিমিত্রা পালকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিশ্চয়ই কোনো রকম নোটিশ দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে, সেটা অন্দরমহলে। কিন্তু রুদ্রনীল বাবুর বক্তব্যটা আমি আপনাদেরকে কেন শোনালাম, তার সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে যে রুদ্রনীল বাবু বিগত সরকারের সমালোচনা করছেন যে ফুটপাতে মানুষ বাস করছে কেন, ফুটপাতে বিগত সরকার কেন তাদের মাথায় ছাদ দিতে পারেননি, এর সব থেকে বড় উত্তর তো রুদ্রনীল ঘোষবাবু নিজে দিতে পারবেন। কারণ পশ্চিমবঙ্গে সিপিএম সরকার হোক কিংবা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার হোক, একমাত্র রুদ্রনীল ঘোষবাবু এমন একজন ব্যক্তি যিনি সিপিএম সরকারের আমলেও ক্ষমতা ভোগ করেছেন সরকারের সঙ্গে থেকে, এবং সিপিএম চলে যাওয়ার পরে তৃণমূল সরকারের সঙ্গে থেকেও ক্ষমতা ভোগ করেছেন তৃণমূল সরকারের থেকে। তাই রুদ্রনীল ঘোষবাবু বেশি বলতে পারবেন যে সেই দলগুলো কেন ফুটপাতের মানুষের মাথায় ছাদ দিতে পারেননি। আর যদি তিনি সেই দলের কথা না বলতে পারেন, তাহলে নিজের যে আজকে ভারতীয় জনতা পার্টি দল রয়েছে সেই দলের যে কেন্দ্রীয় সরকার চলছে তার জবাবটাও রুদ্রনীল ঘোষবাবুকে দেওয়া উচিত। তার কারণ কেন্দ্রীয় সরকার বারবার ঘোষণা করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আবাস যোজনায় গোটা ভারতবর্ষ জুড়ে 10 কোটি মানুষকে বাড়ি দেওয়া হয়েছে, মাথায় ছাদ দেওয়া হয়েছে। তাহলে এত মানুষ পশ্চিমবঙ্গে ফুটপাতে কেন বাস করছে? যদি কেন্দ্রীয় সরকারের এই স্কিমে পশ্চিমবঙ্গের একাধিক মানুষ ছাদ পেয়ে থাকে, তাহলে কেন এখনো পর্যন্ত ফুটপাতে একাধিক মানুষের মাথায় ছাদ নেই? শুধু রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললে হবে না, তুলতে হবে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকেও। কেন? তার কারণ হচ্ছে আবাস যোজনাতে 60% টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে, 40% টাকা পশ্চিমবঙ্গের সরকার দিয়ে থাকে। আর আমরা বারবার শুনে এসেছি যে 2021 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার যে টাকা রয়েছে তৎকালীন তৃণমূল সরকারের সঙ্গে ঝামেলার জন্য সেটা বন্ধ করে দিয়েছিল। তবে যাই হোক, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, এখন কেন্দ্রীয় সরকারও ভারতীয় জনতা পার্টির, রাজ্যের সরকারও ভারতীয় জনতা পার্টির। আশা করি রুদ্রনীল বাবুদের সরকারের আর কোনো রকম কাল বিলম্ব হবে না এবং পশ্চিমবঙ্গের মাটিতে যত ফুটপাত বাসিন্দা রয়েছে সকলের জন্য নির্দিষ্টভাবে কোনো জায়গা বের করে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবেন, এমনটাই আমরা আশা করতে পারি। কারণ ওই যে বললাম আপনাদের ডবল ইঞ্জিন সরকার, আর ডবল ইঞ্জিন সরকারে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের টাকা নিয়ে কোনো রকম ঝামেলাঝাটি হওয়ার কথা নয়। আসুন আমি আপনাদেরকে এরপরে অন্য একটি বিষয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে এনসিপিআই সাংসদ। এনসিপিআই এর 20 জন সাংসদ কি এনসিপিআই খায় না মাথায় দেয় সেটা তো পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী এখনো পর্যন্ত বুঝতে পারেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পরেই হঠাৎ করে রাতারাতি ভোল বদলে নিয়ে 20 জন বিদ্রোহী সাংসদ আলাদা একটি দলে চলে গিয়ে এনসিপিআই গঠন করে ভারতীয় জনতা পার্টিকে ঘুরপথে সমর্থন করলো এবং এনডিএতে যোগদান করলো। কিন্তু এই এনডিএতে যোগদান করা, তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া, এটা যে এই 20 জন এনসিপিআই সাংসদদের জন্য কত বড় একেবারে পস্তানোর বিষয় হতে চলেছে তার জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল গতকাল। কি উদাহরণ পাওয়া গেল? আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে আইন রয়েছে একটা দলত্যাগ বিরোধী আইন, আর এই 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেভাবে রাতারাতি গদ্দারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেভাবে রাতারাতি একেবারে অনৈতিকতার স্বার্থে চলে গেলেন এনসিপিআই এবং এনডিএতে যোগদান করতে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তাদেরকে সতর্ক করেছিল। কিন্তু এরা শুনতে চায়নি। এরা সেই সময় নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষ বলছে যে এনডিএ সরকারের মধ্যে ঢুকে তাদের পদলেহন করছিল। কিন্তু এদের বিরুদ্ধে যাতে দলত্যাগ বিরোধী আইন লাগু হয় তার জন্য বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দরবার করা হয়েছিল আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের মাননীয় স্পিকার ওম বিড়লার কাছে। জুন মাসে এই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওম বিড়লার কাছে 20 জনের নামে আলাদা আলাদা অ্যাফিডেভিট জমা দিয়েছিলেন এবং তাদের জন্য অভিযোগপত্র জমা দিয়েছিলেন যে তাদের সদস্যতা খারিজ করার জন্য। কিন্তু মাননীয় ওম বিড়লা সাহেব, আপনারা সকলেই জানেন তিনি পার্লামেন্টের স্পিকার হতে পারেন, কিন্তু এটাও তো বাস্তব তিনি একজন এনডিএ সরকারেরই সাংসদ। তাই এই ঘটনাটাকে হয়তো কাল বিলম্ব করে ঝুলিয়ে রাখছিলেন ওম বিড়লা সাহেব, তিনি খুব একটা উত্তর দিতে পছন্দ করেননি। আর এই বিষয় নিয়েই তৃণমূল কংগ্রেস চলে গেল সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে গেলে এই বিষয়টা সুপ্রিম কোর্ট দ্রুত হস্তক্ষেপ করে সমাধান করবে, এমনটাই তৃণমূল কংগ্রেস আশা করেছিল। আর এইটাই হলো গতকাল তৃণমূল কংগ্রেসের করা মামলায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের একটি নোটিশ জারি করেছে। আর এই নোটিশটা পুরো ইন্ডিভিজুয়ালি 20 জন এনসিপিআই সাংসদের নামেই জারি করা হয়েছে। সকলের কাছে এই নোটিশটা পাঠানো হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনটা লাগু হবে না, সেইটারই কারণ দর্শিয়ে চিঠি করেছে সুপ্রিম কোর্ট। আর এই বিষয় নিয়ে কি বললেন তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ এবং আবার আইনজীবীও রয়েছেন সুপ্রিম কোর্টে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য আমি আপনাদেরকে শোনাই প্রথমে, তারপরে এই বিষয়টাতে আরো বিস্তারিত আলোচনা করব। শুনুন। এই 20 জনের এগেইনস্টে নোটিশ ইস্যু হয়েছে, এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে,
আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্যই এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি সে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। এর টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে, না এখন 2 মাস হয়ে গেছে। এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। এবং সেটার জন্যই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যাদেরকে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ মোদি 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 করে দৌড়চ্ছে, কেউ যে মোদির মতো কেউ নেই। তো ঠিক আছে, তার মোদির মতো হওয়ার চেষ্টা কর না, মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। শুনলেন আপনারা। দেখুন, বাংলায় একটি প্রবাদ রয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ হাত থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই বিষয় নিয়ে আর আলোচনা করে খুব একটা লাভ নেই। তাই এই যে এনসিপিআই সাংসদরা রয়েছে, আপনারা যদি আমার পুরনো প্রতিবেদন তুলে দেখেন, দেখবেন আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে নভেম্বর মাস পর্যন্ত সম্ভবত এদের ভ্যালিডিটি রয়েছে। আর সেই ভ্যালিডিটি নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উপর। সুপ্রিম কোর্টে যেভাবে তাদেরকে নোটিশ জারি করা হয়েছে, নিশ্চিতভাবে বলতে পারি কোনো রকম সমর্থনে এই 20 জন এনসিপিআই সাংসদ সুপ্রিম কোর্টকে জবাব দিতে পারবেন না। এবং দলত্যাগ বিরোধী আইন তাদের আগামী 3 মাসের মধ্যেই লাগু হবে এবং এদের সকলেরই সদস্য পদ বাতিল হবে। এটা আজকে আপনারা ভিডিওটা সেভ করে রেখে দিন। হ্যাঁ, এই বাতিল হওয়ার পেছনে একটা শর্ত রয়েছে, এই সাংসদদের একমাত্র বাঁচাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে এই কড়া অভিযোগ তুলে নেন, তাহলে হয়তো এরা বেঁচে যেতে পারেন। আর এটা তখনই সম্ভব হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন এদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমার কাছে যে খবরটি রয়েছে, এদের মধ্যে থেকে 7 জন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা টমা চেয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হবেন। কিন্তু যারা বড় বড় মাথা রয়েছেন, যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন এবং সেই কলসিতেই ফুটো করেছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সুযোগ দেবেন না। তাদের রাজনৈতিক কেরিয়ার কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের আদেশের মারফতে নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে চাইছেন। আর এদের মধ্যে কারা কারা রয়েছেন আমি এই মুহূর্তে নাম বলবো না আপনাদেরকে, কিন্তু আপনারা বুঝে যান যে এই আলাদা এনসিপিআই ব্লকটা তৈরি করার জন্য সব থেকে বেশি মাতামাতি এবং সব থেকে বেশি গদ্দারি মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের সঙ্গে কোন কোন সাংসদেরা করেছিলেন। আর আপনারা কি মনে করেন, এই যে 20 জন এনসিপিআই সাংসদ রয়েছে, এই 20 জন এনসিপিআই সাংসদের মধ্যে যদি 7 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে যান আর 13 জনার সদস্যতা পদ বাতিল হয়ে যায়, তাহলে আপনারা কি মনে করেন এই 13 জনাকে ভারতীয় জনতা পার্টি টিকিট দেবে? না, ভারতীয় জনতা পার্টি হয়তো খুব বেশি হলে 2-1 জনাকে দিতে পারেন, কিন্তু তার বেশি হয়তো ভারতীয় জনতা পার্টি কাউকে টিকিট দেবে না আগামী 2029 সালের নির্বাচনে। আর এরা যদি ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ না পায় ডাইরেক্ট, তাহলে এদের পলিটিক্যাল কেরিয়ার ওভার। এদের মধ্যে শুধুমাত্র একটাই সাংসদ রয়েছে যার নিজস্ব একক একটা পরিচয় রয়েছে, ক্যারিসমা রয়েছে, সেটা হচ্ছে দীপক অধিকারী দেব। কারণ বাংলা চলচ্চিত্র জগতে যুব সমাজের মধ্যে দীপক অধিকারীর একটা নাম রয়েছে, তার একটা পপুলারিটি রয়েছে। দীপক অধিকারী যদি নির্দলভাবে দাঁড়িয়ে কোথাও সাংসদের লড়াই করে, হয়তো জিতলেও জিততে পারেন, কিন্তু বাকিদের কার্যত রাজনৈতিক দোকান 2026 সালের নভেম্বর মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে, এ কথা বলাই যেতে পারে।
তবে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই। দেখুন, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করে থাকি, একজন নিউজ কমেন্টেটর হিসাবে প্রতিবেদন পেশ করে থাকি। আমার নিজস্ব মতামত বা নিজস্ব আবেগ এখানে দেখানো উচিত নয়। তবুও আমি বলবো যে এই সাংসদদের মধ্যে এমন কিছু সাংসদ রয়েছে যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে সত্যিই শিক্ষণীয় হবে এবং ভারতবর্ষের রাজনীতি মিচে যাবে। মানুষের যে ভোটাধিকার নিয়ে ছেলে খেলা করা উচিত নয়, সেটাও বহু মানুষ শিক্ষা পেয়ে যাবে। তাই এই ধরনের উদাহরণ আজকে ভারতবর্ষে প্রয়োজন রয়েছে। আর এর মধ্যে আমি নাম করেই বলতে চাই, একজন রয়েছেন সায়নী ঘোষ, যে ব্যক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতেন। এত যুব সমাজের মানুষের মাথায় নিজের একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইট ভার্সন ঢুকিয়ে দিয়েছিলেন, বড় বড় কথা বলতেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, কটূক্তি করতেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই ব্যক্তিটি পাল্টি মেরে দিয়েছেন। এই ধরনের মানুষকে অবশ্যই শিক্ষার প্রয়োজন, এই ধরনের রাজনীতিবিদের অবশ্যই একটা শিক্ষার প্রয়োজন রয়েছে। আর এই বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন সিপিএম এর দীপশিতা ধর। আমি আপনাদেরকে শোনাবো যে সিপিএম এর দীপশিতা ধর, তিনিও একজন নারী এবং তার দল হয়তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই। গত 15 বছর ধরে তার দল পশ্চিমবঙ্গে ধরাশায়ী হচ্ছে, কোথাও শূন্য, কোথাও একটা সিট পাচ্ছে। কিন্তু তবুও দীপশিতা ধরদের মতো যারা মহিলা নেত্রী রয়েছেন, নিজেদের দলকে কখনো বিপাকে ছেড়ে ভাবেননি যে দলটি ক্ষমতায় রয়েছে আমি সেই দলের দিকে চলে যাই। এদের হাতে হয়তো ক্ষমতা নেই, এদের দল হয়তো বিধানসভায় নেই, তবুও বলবো সাধারণ মানুষ যদি রাজনীতিবিদ হিসাবে ফলো করতে চান, যাদের মধ্যে আইডিওলজি রয়েছে তাদেরকে ফলো করুন। এই সায়নী ঘোষদের মতো মিথ্যা ভেগদারি যারা পলিটিশিয়ান রয়েছে, তাদেরকে যারা এতদিন পর্যন্ত ফলো করে এসেছেন, তারা সত্যিই ভুল কাজ করেছেন। আমি শোনাবো সায়নী ঘোষ সম্বন্ধে দীপশিতা ধর কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন, দেখুন। সায়নী ঘোষ এটা গান গাইতেন না, এমনি গাইতেন না, মুসলিম এলাকায় গিয়ে গাইতেন। কি গান? দে দে পাল তুলে দে। এমন পাল তুলেছে যে তৃণমূল থেকে করে বিজেপির কোলেতে চলে গেছে, এমন পাল তুলেছে। নির্বাচনের আগে এমন ঘুরে বেড়াচ্ছে, সাদা শাড়ি, সাদা হাওয়াই চপ্পল, মাথায় একটা ছোট খোপা, মানে মনে হচ্ছে পুরো মমতা ব্যানার্জির লাইট, মমতা ব্যানার্জির ছোট বোন এসছে। এমন ভাষণ দিচ্ছে যে মনে হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ওপরে যদি কিছু থাকে ইউনাইটেড নেশনসের জাতিসংঘের প্রেসিডেন্ট হয়ে যাবে, এমন হাবভাব। আর নির্বাচনের পরে কি হলো, 4 মের পর হঠাৎ করে দেখলাম শাড়ি ঠাড়ি এখন সব চলে গেছে, এখন জিন্সের প্যান্ট, গেঞ্জি, মাথায় টুপি, চশমা পরে সে বলছে না আমি আজকে থেকে আর তৃণমূলে নেই। কিরকম গদ্দার ভাবুন। মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের অনেক ধরনের সমস্যা আছে, মমতা ব্যানার্জি তৃণমূলের সঙ্গে আমাদের অনেক রাগ আছে, কিন্তু একথাও আমরা মানি, মমতা ব্যানার্জি না থাকলে এই সায়নী ঘোষ, ঋতব্রত ব্যানার্জির পঞ্চায়েতের মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, কাউন্সিলর হওয়ার যোগ্যতা ছিল না। তৃণমূলের দয়ায় এরা সব নেতা হয়েছে। আর যখন পার্টির খারাপ অবস্থা, তখন লেজ গুটিয়ে বিজেপিতে চলে গেছে। যারা বিপদের দিনে নিজের পার্টির সঙ্গে দাঁড়ায় না, তারা বিপদের দিনে আপনাদের সঙ্গে দাঁড়াবে? রচনা ঘোষ, হুগলির এমপি, তাকে জিজ্ঞেস করেছে যদি মমতা ব্যানার্জি জিততেন তাহলে কি করতেন, বলতেন তাহলে বিজেপিতে যেতাম না, তাহলে তৃণমূলেই থেকে যেতাম। কতটা জোচ্চোর, কত খারাপ মানুষ, কতটা আদর্শবিহীন, আদর্শচ্যুত হলে এই ধরনের কথা বলা যায়। এদের দিয়ে বাংলা চলবে না। রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 টিভিতে করতে পারেন, সায়নী ঘোষ টিভিতে সিরিয়াল সিনেমা করতে পারেন, কিন্তু রাজনীতি করা আর মুখে ফেস পাউডার মেখে অভিনয় করা এক জিনিস না। রাজনীতি করার জন্য রোদে পুড়তে হয়, জলে ভিজতে হয়, ঘামে ভিজতে হয়, রক্ত ঝরাতে হয়, তাহলে নেতা তৈরি হয়, সাজগোজ করে নেতা হয় না। দেখুন, আমার চ্যানেলের 1 লাখ দর্শকের মধ্যে কম করে 80,000 দর্শকই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এটা আমি কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারি। কিন্তু আজকে আপনাদেরকে যার বক্তব্যটি শোনালাম, তিনি একজন বামপন্থী নেত্রী। আমি মনে করি যে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আমার এই ভিডিওটা দেখছেন, তারাও কিন্তু এই কথাটাকে মানবেন এবং সত্যটাকে অবশ্যই মানা উচিত। দীপশিতা ধর যে কথাটি বলেছেন এবং সায়নী ঘোষের সম্বন্ধে যে কথাটি বলেছেন, এই কথাটি ফেলে দেওয়ার মতো নয়, একেবারেই সঠিক মূল্যায়ন। আরে দীপশিতার বলার অধিকার রয়েছে, কারণ সে রাজনীতিতে বিরোধিতা করেই কিন্তু লড়াই করে আসছে। হতে পারে আপনাদের যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক এই ভিডিওটি দেখছেন, আপনাদের বিপরীত মনস্ক, কিন্তু তার দলের সঙ্গে সে কিন্তু বেইমানি করছে না। অনেকে বলবেন যে তা বলে কি রাজনীতিতে এক দল ছেড়ে অন্য দলের কেউ কখনো যেতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায় তো গেছেন, কিংবা শুভেন্দু অধিকারী সেও তো গেছেন। তাহলে এদের যখন দোষ হচ্ছে না, তাহলে সায়নী ঘোষদের মতো মানুষের কেন দোষ দিচ্ছেন আপনারা? আমি এখানে একটা কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেক্ষাপটে গিয়েছিলেন, সেই প্রেক্ষাপট সায়নী ঘোষদের মতো মানুষের ক্ষেত্রে ছিল কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে একটা ইগোর লড়াই চলছিল 2019 সালে, সেই প্রেক্ষাপটটা কি সায়নী ঘোষদের জন্য তৈরি হয়েছিল? না, সায়নী ঘোষরা রাতারাতি গিয়েছেন। অর্থাৎ 2026 সালের 4 মে রাত্রিবেলায় যখন এরা শুতে গিয়েছেন, তখন এরা ভেবেছেন এবারে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবো না, কারণ রাজনীতির ক্ষমতা তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে, এবারে বিজেপির সঙ্গে যাব। কোন রকম আদর্শগত নীতির ঝামেলার জন্য এরা কিন্তু যায়নি, তাই এদেরকে সমর্থন করারও কোনো কথা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছিল, আদর্শগত নীতিতে তাদের মধ্যে মতাভেদ
মতভেদ চলছিল, তার জন্যই সে আলাদাভাবে বেরিয়ে দল গঠন করেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা গদ্দার বলবেন সেটা আপনারা ডিসাইড করে রাখুন। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও অনেকটা কিন্তু প্রেক্ষাপটটা তাই। শুভেন্দু অধিকারী রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের স্থানটাই চাইছিলেন, কিন্তু সেই জায়গায় উঠে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে দুইজনার ইগোর লড়াই কিন্তু প্রায় 1.5-2 বছর ধরে চলে। তারপরে সমস্যাটা সমাধান হয়নি বলে শুভেন্দু অধিকারী চলে যান ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু আবার বললাম আপনাদেরকে, এই রচনা বন্দ্যোপাধ্যায়, এই শর্মিলা সরকার, এই সায়নী ঘোষ, এদের ক্ষেত্রে প্রেক্ষাপটটা একেবারেই আলাদা। রাত্রিবেলায় ঘুমোতে গেছে এরা তৃণমূল কংগ্রেসের জয়গান করে, সকালবেলায় উঠে যখন রেজাল্ট দেখেছে তখনই এরা বিজেপি হয়ে গিয়েছে, কলমে এনসিপিআই দল হয়ে গিয়েছে। তাই এদেরকে সমর্থন করা কখনোই ভারতীয় রাজনীতিতে উচিত নয়। আসুন এরপরে একটা চিন্তার খবর আপনাদেরকে দেখাই, মালদাতে নিয়ে যাই। মালদার ইংরেজ বাজারের ঘটনা, 29 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুর্গাপুজো পশ্চিমবঙ্গে করতে গেলেও এখন বিজেপি কাউন্সিলরদের পারমিশন লাগবে। বিজেপি কাউন্সিলররা বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসছেন যে দুর্গাপুজো করলে তাদেরকে দেখে নেওয়া হবে, এমনটাই অভিযোগ উঠেছে মালদাতে। এবং মালদার ঘটনা হচ্ছে মহিলা চালিত দুর্গাপুজো। এই মহিলা চালিত দুর্গাপুজো বেশ কিছু মানুষ, মহিলারা জড়ো হয়ে মিটিং করছিলেন। আগামী দিনে দুর্গাপুজো চলে এসেছে, আর বেশি দিন নেই। এই মিটিংটা কেন হচ্ছে তার জন্য সেখানে দিদিগিরি করতে পৌঁছে গেলেন সেখানকার বিজেপির কাউন্সিলর। এবং বিজেপির কাউন্সিলর, এখন তো তাদের সরকার এসেছে, তিনি এখন নিজেকে কি ভগবান মনে করছেন? দুর্গাপুজোর পারমিশনের জন্য বিজেপির কাউন্সিলরের পারমিশন নিতে হবে, এমনটাই তিনি মনে করছেন কি? তার জন্যই এই মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করা হলো, তাদের গায়ে হাত দেওয়া হলো, তাদের মিটিং ভণ্ডুল করে দেওয়া হলো। শুধু তাই নয়, এই যে মহিলারা যারা এই পুজোর সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে আগামী দিনে বাড়িতে বাড়িতে গিয়ে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দিলেন মালদার ইংরেজ বাজারের এই কাউন্সিলর, তাও আবার তিনি একজন মহিলা। ঘটনা কি? ঘটনা আমি আপনাদেরকে দেখাই, সেই ভদ্র মহিলাদের মুখেই শোনাই যারা এই অভিযোগটা টিভির পর্দার সামনে এনেছেন। দেখুন। এখানে সব বাচ্চা কাচ্চারাও আনন্দের দিন কাটাবে, সবাই বয়স্ক মহিলারাও যেতে পারে না, তারাও এখানে নিয়ে একটু বয়স্ক মহিলাদের, ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা পুজো করতে চাই। কয়েকটা এই 2 গলির 2 মন্দিরের ভিতরে ছোট্ট একটা প্রতিমা দিয়ে ছোট্ট করে পুজো করতে চাই। এইটা নিয়ে ওই পাশের উন্নয়ন সমিতির কাউন্সিলর দলবল নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। আগের দিন হুমকি দিয়েছে, আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, কেন তোমরা পুজো করবো, তোমাদেরকে দেখে নিবো, এই করে নিবো, এই করে নিবো। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে। বরং আমাদের 4 জনকে পেয়ে আমরা 4 জন আমরা ডেকে এখানে মন্দিরের সামনে আমাদেরকে হুমকি দিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে, পার্টির লোক নিয়ে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। কেন এরকম কেন করছে? পূজা করতে দিবে না, আমাদের পুজো করতে দিবে না। দেখে নিবো তো কেমন করে পুজো হয় এখানে, দেখে নিবো। কারণ এবার আমরা বলছি তোমাদের সমস্যা কি সেটাও বলবে না। হ্যাঁ, সেটাও বলছে না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, থানা থেকে কোনো জিডি নেয়নি আমাদের। হ্যাঁ, বুঝলাম যে মুখ্যমন্ত্রী বা ইকে জানাবেন, ওই জেলা বিজেপি। আগের দিন ওরা আমার বাড়িতে গেছিলো, মিটিং করবে, দুর্গাপূজা হবে। ঠিক আছে, ভালো কথা। তো কী বললাম, সেই দিন রাত্রিবেলা অনেক সব বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে, পূজা করতে দিবে না। তো কালকে আমাকে বলেছে, এখানে একটা মিটিং ছিল গতকাল, ওই এই ছেলেগুলো, আমি সবার নাম জানি না, উন্নয়ন সমিতি। তারপরে এখানে কালকে একটা মিটিং ছিল। তো সন্ধ্যাবেলা আমি এসেছি, তো দেখছি মিটিংয়ের দেরি আছে, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। তো বাড়ি থেকে গিয়ে ছাদ থেকে শুনছি চিৎকার, আমি তাড়াতাড়ি করে নেমে এসেছি। নেমে আসার পরে দেখি প্রায় 50-60টা ছেলে এখানে, কমিশনার দাঁড়িয়ে আছে, নিজে কমিশনার সামনে ওই এখানে অমি বলে একটা ছেলে, পিকুকে এসে এক ধাক্কা, আরেকজনকে এক ধাক্কা। তারপরে ওই মেয়ে দুটো, একটা হলুদ চুড়িদার পরেছিলাম, নাম জানি না, ওই মেয়েটা এসে চুলের মুঠি ধরছে, কাকে মারছে, ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, মুখ খারাপ করছে। কমিশনার স্পিকটি নট, একটা কথা কমিশনার বলেনি। কমিশনার না বলার জন্য ওরা আরও পেয়ে বসছে যে ওদের হাতে কমিশনার আছে। ভালো কথা, আমরা তো কোনো রাজনৈতিক দল থেকে এখানে পুজো করছি না, আমরা সর্বদল সমন্বয়ে এখানে পুজোটা করব। তারপরে এবার হচ্ছে সবচেয়ে একটা বিয়ের কথা, যে হিন্দু হয়ে হিন্দুদের পুজো আটকাতে আসছে, এটা একটা বিশাল কথা। কিন্তু বলেন দেখি কি সর্বনাশে কাণ্ড। এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বারবার বলে যে তৃণমূল সরকার মানে জিহাদিদের সরকার, তৃণমূল সরকার সংখ্যালঘুদের তোষণ করার সরকার, এটাই বলে আসতো তারা। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বা সিপিএম এর সরকারের আমলে আমার তো মনে পড়ে না যে এইভাবে দুর্গাপুজোর মধ্যে বাধা পড়েছে। যারা সংখ্যালঘুদের সরকার বলতো তৃণমূল কংগ্রেসকে, সেই তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোর জন্য অনেক কিছু করেছে, এই কথা কিন্তু ফেলে দেওয়া যায় না। কোথায় দুর্গাপুজোর কার্নিভাল করে একেবারে বিশ্বের দরবারে হেরিটেজের পুরস্কার নিয়ে আসা, আবার দুর্গাপুজোয় যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করা, সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি যারা বলে থাকছে তারা হিন্দুদের সরকার, হিন্দু ভাই তারাই হিন্দুদের পুজো বন্ধ করতে যাওয়ার জন্য এতটা তদবির। আমি তো বাড়িয়ে এক ফোঁটাও আপনাদেরকে বলছি না। সেখানে আপনারা শুনলেন যে মহিলারা সেখানে দুর্গাপুজো করতে চাইছেন এবং স্থানীয় বিজেপির কিভাবে কাউন্সিলর পৌঁছে গিয়ে সেই দুর্গাপুজোকে বন্ধ করতে চাইছেন। এবারও চিন্তার বিষয়। এবং যদি ভারতীয় জনতা পার্টির একেবারে
উচ্চ পর্যায়ের নেতৃত্ব মাননীয় শ্রমিক ভট্টাচার্য বাবুর কাছে এই যে কথাগুলো পৌঁছে থাকে, তিনি অবশ্যই প্রমাণ করবেন এদেরকে শাস্তি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির মধ্যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো নিয়ে কোনো রকম বিরূপ মতভেদ নেই। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের কাছে অনুরোধ করব, যারা সাবস্ক্রাইবার আমার রয়েছেন তাদের এই জয়েন বাটনটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, সামর্থ্য হয়, তাহলে আমার চ্যানেলে জয়েন বাটনটি ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। তবে যারা মেম্বারশিপ নিতে পারবেন না, যাদের মধ্যে সামর্থ্য নেই নেওয়ার, তাদের এই মেম্বারশিপের পাল্লায় পড়ার দরকার নেই। আপনারা যেভাবে ভিডিও পাচ্ছেন সেভাবেই পেয়ে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।